প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত। ঢাকা দিল্লি সম্পর্ক স্বার্থের ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাই কমিশনারের প্রথম বৈঠক। প্রথম সফর হিসাবে আমরা ধারণা করছি এটা এক্সপ্লোরেটরি সফর, উনি বাংলাদেশ সম্পর্কে বুঝতে চাইবেন। This is just the beginning and I'm sure we will be engaging more with each other and I look forward to that. সময়োপযোগী সিদ্ধান্ত না নেয় শিল্প খাতে গ্যাসের সংকট, সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর। জুলাই জাদুঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ, স্বেচ্ছাসেবীর নামে ভুয়া বিল, বিধি ভেঙে নিয়োগের মহোৎসব। সেটা তো আবার নিয়ম অনুযায়ী হতে হবে, সেটি না করে যদি এভাবে নিয়োগ দেওয়া হয়ে থাকে তাহলে এটি ক্ষমতার অপব্যবহার হয়েছে, অপরাধ হয়েছে এবং অনিয়ম হয়েছে। এটা অবৈধ, সম্পূর্ণ অবৈধ এবং এখানে দুর্নীতি হয়েছে, এটা স্পষ্ট প্রমাণিত। 2 মাস মোটামুটি মনে হয় অফিসিয়ালভাবে কোনো ব্যাংকের লেনদেন হয়নি। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে 144 ধারা জারি, পুলিশের বাধা উপেক্ষা করে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা। ভারতে পালাতে গিয়ে যশোরে ধরা শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, মোহাম্মদপুরে চাঁদাবাজ লেদু হাসান গ্রেপ্তার। গাজায় ইসরায়েলি তাণ্ডবে ধ্বংস হাজারের বেশি মসজিদ, উপকূলীয় এলাকায় আশ্রিত লাখ লাখ ফিলিস্তিনি। এবং চলছে বিসিবির সভা, ওয়ানডে ক্যাপ্টেন বদলানোর আভাস, মিরাজের জায়গায় দায়িত্ব পেতে পারেন লিটন দাস। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি তাসনিম অর্থী এবং আমি ফয়সাল মাহমুদ রয়েছি আপনাদের সাথে। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে ভারত, জানালেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, স্বার্থ এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই এই সফরের বিষয়ে সিদ্ধান্ত হবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন তারা। সংবাদ সম্মেলনে জানান, বৈঠকে গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক নানা বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় দায়িত্ব নিয়ে আসার পর প্রথমবারের মতো বৈঠক করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে। আলোচনা চলে লম্বা সময় ধরে। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন দুজন। কেন্দ্রবিন্দুতে চলে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রসঙ্গ। দীনেশ ত্রিবেদী জানান, বাংলাদেশের সরকার প্রধানের সফরের দিকে সাগ্রহে তাকিয়ে আছে দিল্লি। That I think is the prerogative of the Honorable Prime Minister, and of course from our side I can tell you for sure that we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful and we are all looking forward to that. সফরের বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, ইতিবাচক আলোচনা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যাবে স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে। সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব, এই বিষয়ে আমরা একমত পোষণ করি। কেবলমাত্র দুই দেশের সম্পর্ক সাধারণভাবে উন্নীত করার বিষয়ে আমরা কথা বলেছি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনি বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব। কেবল দিল্লি নয়, ওয়াশিংটনের সঙ্গেও বিভিন্ন ইস্যুতে আলোচনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। জানান, শিগগিরই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে। সবকিছু আমাদের সমন্বিতভাবে দেখতে হচ্ছে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। শিল্প খাতে গ্যাসের সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে টেক্সটাইল খাতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বিএমডিএ চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক করেন সরকার প্রধান। বলেন, বরেন্দ্র অঞ্চলে সেচ সংকট নিরসনে বিশেষ উদ্যোগের কথা। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো শিশু তাহসিন। দীর্ঘদিন ধরে শিল্প কারখানায় গ্যাস সংকটে বিপাকে ব্যবসায়ীরা। গ্যাস নির্ভর বিভিন্ন কারখানায় প্রয়োজনীয় চাপ না থাকায় বয়লার ও উৎপাদন যন্ত্রপাতি স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। অনেক প্রতিষ্ঠান সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন করছে। কোথাও কোথাও উৎপাদন লাইন বন্ধ রাখতে হচ্ছে। এতে সামগ্রিকভাবে অর্থনীতিতেও পড়েছে বিরূপ প্রভাব।
এমন বাস্তবতায় শিল্প খাতে গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন শিল্প উদ্যোক্তারা। বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ সভাপতি জানান, প্রধানমন্ত্রী শিল্প খাতের গ্যাস সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। আজকে যে অ্যাটেনশন পাচ্ছি, আদর সমাদর পাচ্ছি বা আমাদের কথা যে শোনা হচ্ছে, এটা গত 17 বছর যদি আমাদের শুনতো তাহলে আজকে আমাদের এই দুরহ অবস্থা হইতো না। বরেন্দ্র অঞ্চলের সেচ সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। জানান, বরেন্দ্র অঞ্চলের সেচ ও কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা নতুন প্রযুক্তি নিয়ে এসেছি, সেখানে আমরা সারফেস ওয়াটার ইউজ করে আমরা ওই অঞ্চলের কৃষকদের সেচের চাহিদা মেটাবো। আমরা ডবল লিফটিং পদ্ধতিতে বিভিন্ন নদী থেকে পানি সংগ্রহ করে সেখানে খালে দিব, খাল থেকে আবার একটি লিফটিং করে আমরা ওই অঞ্চলে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষকের পানির চাহিদা মেটানোর জন্য আমরা কাজ করব। সেক্ষেত্রে আমরা কী কাজ করতে পারি সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করেছি। আমাদের প্রতিটি বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো শিশু তাহসিন। সোমবার আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাসিত ছিল দীর্ঘদিন বাকরুদ্ধ তাহসিন। তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী তাহসিনকে সচিবালয়ে ডেকে নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং ড্রোন সেট উপহার হিসেবে তুলে দেন তাহসিনের হাতে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে বরাদ্দকৃত 111 কোটি টাকার বাইরেও জাতীয় জাদুঘরের তহবিল থেকে তড়িঘড়ি করে ব্যয় করা হয়েছে আরও অন্তত 30 কোটি টাকা। ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠান স্বজনপ্রীতি অস্তিত্বহীন স্বেচ্ছাসেবীর নামে করা হয়েছে লাখ লাখ টাকার ভুয়া বিল। বিধি ভেঙে চলছে নিয়োগের মহোৎসব। জাতীয় জাদুঘরের অনিয়ম নিয়ে মাসুদ আলা বনির 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। জুলাই স্মৃতি জাদুঘরের ছবি বাইরে থেকে নিতে গেলেই তেড়ে আসেন নিরাপত্তা রক্ষীরা। কিন্তু কেন এই লুকোচুরি? কেন গণমাধ্যমের ক্যামেরা দেখলেই এই মারমুখী আচরণ? অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন ভাস্কর্য ও মাল্টিমিডিয়ার জন্য দেয়া হয় প্রায় 5 কোটি টাকার কাজ। নথি বলছে কাজ পায় এইচকে ইন্টারন্যাশনাল, কিন্তু সে অনুযায়ী ঠিকানায় অস্তিত্ব পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির। তাহলে এইচকে ইন্টারন্যাশনাল নামে এইখানে আবার সেই ভাস্কর্য নির্মাণের কাজ করে মাটি স্টুডিও, স্বত্বাধিকারী তেজস হালদার। সেখানে গিয়েও পাওয়া যায়নি কাউকে। আমরা দেশের জন্য কাজ করছি, আমারও তো কিছু করার আছে, আমিও তো মামলা করতে পারি। অস্তিত্বহীন এইচকে ইন্টারন্যাশনাল আর টেন্ডার ছাড়া মাটি স্টুডিও কিভাবে কাজ করলো? জট খুলতে গিয়ে বেরিয়ে আসে গণপূর্তের ঠিকাদার মনিরুল ইসলাম উজ্জ্বলের নাম। তিনিও কাজ করেছেন মৌখিকভাবে। যদিও আপনাকে আমরা কাজটা দেব, যে পাবেন কিনা ঠিক নাই, টেন্ডারে যে পাই তাড়াতাড়ি করে এটা কাজটা শুরু করতে হবে, কাজটা আপনার করতে হবে না। এটা এর আর্টিস্ট হচ্ছে তেজস হালদার। গণপূর্তের ঠিকাদার মৌখিকভাবে জাতীয় জাদুঘরের ঠিকাদারি কিভাবে পেলেন? আর কোথায় সেই এইচকে ইন্টারন্যাশনাল? কলকাঠি নেড়েছেন খোদ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুল সাত্তার। আচ্ছা, আপনি পরে আমার সাথে একটু কথা বলে নিন। ফোনে কথা বলবো। এখানে শেষ নয়, গলদ আছে নকশা তৈরিতেও। 5 কোটি 43 লাখ টাকা ব্যয়ে কাজ পান অ্যাটেলিয়ার রবিন আর্কিটেক্টস এর স্বত্বাধিকারী সালাউদ্দিন আহমেদ। আপনি আমাকে গুগলে খুঁজবেন, দেখবেন আপনারা পেয়ে গেছেন। দেখবেন আমি আমরা আশপাশে কোথাও থাকি। কাজ পাওয়া এইচকে ইন্টারন্যাশনাল কিংবা অ্যাটেলিয়ার রবিন আর্কিটেক্টস কোনো প্রতিষ্ঠানে সরকারের ইজিপির তালিকাভুক্ত নয়। এটা অবৈধ, সম্পূর্ণ অবৈধ এবং এখানে দুর্নীতি হয়েছে, এটা স্পষ্ট প্রমাণিত। জাতীয় জাদুঘরের বরাদ্দ 9/6 গল্প এখানেই শেষ নয়। প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তির মাধ্যমেও হয়েছে লুটপাট। প্রতিদিন 70 থেকে 80 জন ভলান্টিয়ার ও উপদেষ্টার নাস্তার পেছনে গড়ে প্রায় 20 থেকে 25 হাজার টাকা বিল হয়। আর সেই টাকা ক্যাশ করা হতো মঙ্গু মারমা নামের এক ব্যক্তির নামে। জাদুঘরে ভলান্টিয়ারদের নাস্তা সহ বেশিরভাগ আপ্যায়নের খাবার নেওয়া হতো প্রবর্তনা নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে, যার
অন্যতম স্বত্বাধিকারী আরেক সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার। অবশ্য প্রবর্তন কর্তৃপক্ষ বলছে তারা ব্যাংকে নয়, টাকা নিতেন ক্যাশে, যার অঙ্ক মেলে না নাস্তার নামে তোলা বিলের নোটশিটের সঙ্গে। 2 মাস মতো নিচ্ছে মনে হয়, অফিসিয়াল ভাবে কোনো ব্যাংকের লেনদেন হয়নি। এই দুর্নীতির 16 কলা পূর্ণ হয়েছে নিয়োগ বাণিজ্য দিয়ে। বিজ্ঞপ্তি প্রকাশের আগে নেওয়া হয় পরীক্ষা, এর প্রমাণ মেলে হাজিরা খাতাতেও। এই জুলাই জাদুঘরের বর্তমান পরিচালকের দায়িত্বে আছেন জাতীয় জাদুঘরের সচিব সাদিকুল ইসলাম, যিনি একসময় সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রীর পিএস ছিলেন। এদিকে সমন্বয়ক থেকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব, অথচ সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এই পদে সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা বসার কথা। সাধারণ নাগরিককে নিয়োগ দেওয়াই যেতে পারে, কিন্তু সেটা তো আমার নিয়ম অনুযায়ী হতে হবে। সেটি না করে যদি এভাবে নিয়োগ দেওয়া হয়ে থাকে তাহলে এটি ক্ষমতার অপব্যবহার হচ্ছে, অপরাধ হয়েছে। এসব দুর্নীতি নিয়ে ব্যবস্থা নেওয়ার কোনো আশ্বাস পাওয়া যায়নি বর্তমান সংস্কৃতি মন্ত্রীর কাছ থেকেও। যদি কেউ করে থাকে, এর আগে কেউ করে থাকে, সুনির্দিষ্ট অভিযোগ দাও, দিয়ে কেস করে দাও। যে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার এবং এই জুলাই স্মৃতি জাদুঘর, সেই জাদুঘর নির্মাণের শুরু থেকেই আর্থিক নয়ছয় ও স্বজনপ্রীতি নিছক কোনো অভিযোগ নয়, বরং এটি শহীদদের স্মৃতির সাথে চরম অবমাননা বলছেন অংশীজনরা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জে যাওয়ার পথে এনসিপি নেতাদের আবারও আটকে দিয়েছে পুলিশ। এদিকে হবিগঞ্জে ছাত্রদল এবং এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে 144 ধারা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন, মোতায়েন রয়েছে বিজিবি। শ্রীকান্ত গোপের তথ্যচিত্র, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছেন এনসিপি নেতারা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সড়কে ট্রাক রেখে গাড়িবহর আটকে দেওয়া হয়। সড়কে অবস্থান নেয় শত শত পুলিশ সদস্য। যেখানে 144 দেয়া, আমরা এখন ওই এরিয়াতেই পর্যন্ত যাই নাই, আমরা প্রায় 60-70 কিলো দূরে আছি। আমরা ওখানে যাই এবং আমরা আপনাকে এটা ক্লিয়ার করি, এটা আমরা কোনো দলের বিপক্ষে যাইতেছি না, প্রশাসনের বিপক্ষে। ঘণ্টাখানেক অপেক্ষার পর শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জে ঢোকার পরপরই কামাইছড়া এলাকায় আবারও তাদের আটকে দেয় পুলিশ। পরে সড়কে বসে পড়েন নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। আমরা এখানে এসে সর্বশেষ আটকে ব্যারিকেড দিয়েছে এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ ফেলেছে, চোখে আঘাত করেছে, তারা কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। তারা নিজেরাও মামলা করে নাই, আমাদেরকে মামলা করতে দেরি করাচ্ছে। হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলাকে কেন্দ্র করে বুধবার পৌরসভা এলাকায় একই সময় ও একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে এনসিপি ও বিএনপি। সংঘর্ষ এড়াতে 144 ধারা জারি করে জেলা প্রশাসন, মোতায়েন করা হয় 3 প্লাটুন বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা, চাঁদাবাজি সহ অন্তত 15 মামলার আসামি ডেভিড। পুলিশ বলছে বিদেশ থেকে দেশে ফিরে যশোর সীমান্ত দিয়ে আবারও ভারতে পালানোর চেষ্টা করছিলেন তিনি। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসীদের তালিকায় উঠে আসে ডেভিড ইমনের নাম। এই 167 টাকার অভিযোগ রয়েছে চাঁদা না পেয়ে এক শিল্পপতির বাসভবনে গুলি চালানো, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, চাঁদাবাজি, সশস্ত্র মহড়া এবং ভয়ভীতি প্রদর্শন সহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ডেভিড ইমন। পুলিশ জানায় বিদেশ থেকে দেশে ফিরে যশোর সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ডেভিড ইমন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাত 3টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানার জিন্দুপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তাকে, তার 3 সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় চট্টগ্রাম বিভাগ থেকে চাঁদাবাজি, সন্ত্রাসী ও সংগঠিত অপরাধ নির্মূলে অভিযান আরও জোরদার করার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই পথ দিয়ে ইন্ডিয়াতে যাবার একটা চেষ্টা করেছিল। পরবর্তীতে আমরা চট্টগ্রাম জেলা পুলিশের অফিসারদের কাছে তাদেরকে হস্তান্তর করেছি। ডেভিড ইমনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। একই সঙ্গে তার সহযোগীদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। রাজধানী মোহাম্মদপুর ও আদাবর এলাকায় হত্যা, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের অভিযোগে মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব জানিয়েছে লেদু হাসানের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 32টি মামলা রয়েছে। নবোদয় হাউজিংয়ে বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তিনি। গ্রেপ্তারকৃত লেদুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক সহ 32টি মামলা রয়েছে। 164 ধারার জবানবন্দিতে জানা যায় লেদু হাসানি বাদশাকে হত্যার জন্য মূল হত্যাকারী পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বিকেলে গুলশানে নিজ বাসভবন থেকে তিনি গ্রেফতার হন। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানার ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয়েছে গুলশান খুব কম কেসে একটা টিম গ্রেপ্তার করে আইসিটির ওয়ারেন্ট মূলে। ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করতে জাতীয় টাস্ক ফোর্স গঠন হবে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য প্রস্তুত করা হচ্ছে 1 লাখ স্বেচ্ছাসেবক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেলও গঠন করা হবে। বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এক সভায় এসব সিদ্ধান্ত হয়। জানানো হয়েছে এরই মধ্যে 70,000 স্বেচ্ছাসেবকের তথ্য ভান্ডার প্রস্তুত করা হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ার সময় এসেছে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, নানা প্রতিকূলতার মাঝেও তরুণদের অদম্য শক্তি দেশকে এগিয়ে নেবে। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে যা মোকাবেলা করতে হবে, এমনটাও বলেন তিনি। বাংলাদেশের মানুষেরা আমরা কি নিজেদেরকে ঠিক সঠিকভাবে উপলব্ধি করি? আমাদের যুবকদের, তরুণদের যে শক্তি, তাদের অদম্য আকাঙ্ক্ষা দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, নিজেকে সামনে প্রতিষ্ঠিত করবার, সেটা আমাদেরকে আশা দেয়, জাগিয়ে তোলে আমাদের আশা। 9 দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে জামায়াত ইসলামের প্রতিনিধি দল। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান তারা। দলের নেতৃত্বে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে উঠে আসে স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়ার ইস্যু। ইসির এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে জামায়াত। আমরা সরাসরি এসেছি আরো দুটো নতুন প্রস্তাব নিয়ে। স্পেশালি একটা চিঠি আমরা চিফ ইলেকশন কমিশনারকে দিয়েছি। তার সঙ্গে আগের দিনের 7টি প্রস্তাব যুক্ত করে এই 9টি প্রস্তাবের উপরই আমাদের আজকে মোটামুটি আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে জয়ী বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। সকালে সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত। গত 9 জুলাই সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয় হাইকোর্ট। 18 জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগে সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন। সেটি অব্যাহত থাকবে। তার নির্বাচন এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না। নির্দিষ্ট মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না।
হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। সকালে এই আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই সংক্রান্ত হাইকোর্টের রুল 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের আদেশে তদন্ত সংস্থার স্বাধীন তদন্তে বাধা সৃষ্টির আশঙ্কা ছিল। সুনির্দিষ্ট মামলা নাই, এমন মামলায় কোনো ব্যক্তিকে পুনঃগ্রেপ্তার দেখানো যাবে না বলে যে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল সেটা স্থগিত। কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি তিনি যদি এজাহারে নাম নাও থাকেন, তদন্তকারী কর্মকর্তা যদি তদন্ত প্রক্রিয়ার মধ্যে কারো সংশ্লিষ্টতা পেয়ে থাকেন, তাহলে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করতে পারবেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে 1000-এর বেশি মসজিদ। বাকি যেগুলো আছে সেগুলো আছে হুমকিতে। দখলদারদের তাণ্ডবে ঘরবাড়ি ছেড়ে উপকূলীয় এলাকায় ঠাঁই নিয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। গাজার রণক্ষেত্রে তখন খানিকটা স্বস্তির খোঁজে ফিলিস্তিনিরা। ঠিক সেই সময়ে ইসরায়েলি বিমানের গর্জন, বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গাজা সিটি। চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হয় আল মুত্তাকিন মসজিদ। এভাবে অন্তত 1050টি মসজিদ ধ্বংস করেছে নেতানিয়াহুর দখলদার বাহিনী। তাদের আগ্রাসনে মোট 1275টি মসজিদের সবকটির অস্তিত্বই বিলীনের পথে। ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করাই হামলার মূল লক্ষ্য বলে অভিযোগ যুদ্ধবিধ্বস্তদের। বাঁচার তাগিদে ঘরবাড়ি ছেড়ে উপকূলীয় এলাকায় এসেছি। বর্তমানে গাজার 70% এলাকায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন। তাদের নির্মম হামলায় প্রায় 20 লাখ ফিলিস্তিনি বাধ্য হয়ে ঠাঁই নিচ্ছে উপকূলীয় এলাকায়। পরিকল্পিতভাবে সৃষ্ট এই পরিস্থিতির নিন্দায় ফের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ঝড় তুলল চীন। ফিলিস্তিনে ভৌগোলিক বা জনসংখ্যাগত কাঠামো পরিবর্তনের ষড়যন্ত্র বন্ধে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে হবে। মানবিক বিপর্যয় থেকে পুরো জাতিকে টেনে তোলা বিশ্বের দায়িত্ব। চীন বলছে, গাজায় লাগাতার আগ্রাসন চালিয়ে ইসরায়েল বহু আগেই আন্তর্জাতিক আইনের কবর দিয়েছে। আন্তর্জাতিক মহলের এমন সমালোচনায় যুক্তরাষ্ট্রকেও সমানভাবে দায়ী করা হচ্ছে। অনেকের মতে ওয়াশিংটনই তেল আবিবকে বিপুল অস্ত্র সরবরাহ করে দীর্ঘমেয়াদী আগ্রাসনে নীরব সমর্থন দিয়ে আসছে। নীরব দাস, নিউজ 24। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে ওয়ানডে ক্রিকেটে টাইগারদের অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। বিকেলে বিসিবির সভায় এই সিদ্ধান্ত এসেছে। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী ওয়ানডে ও টি-20 সহ অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। সভায় সাম্প্রতিক সিরিজগুলোতে টাইগারদের সাফল্য ব্যর্থতার প্রসঙ্গ উঠে আসে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।